ডিবিতে আর কোনো আয়নাঘর ভাতের হোটেল থাকবে না, বললেন রেজাউল করিম মল্লিক। জানাবো টাইম সাময়িকীর বিশ্লেষণ, অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে। 5 বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা। জানাবো দুবাই, লন্ডন ও সৌদিতে অথেল সম্পদ নজরুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিবিতে আর কোনো আয়নাঘর ভাতের হোটেল থাকবে না, বললেন রেজাউল করিম মল্লিক। ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম বলেন, ডিবি অফিসে নায়ক নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না, ডিবি পরিচয় তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না। একই সঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না। ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার বলেন, কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি না করে সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে। ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। টাইম সাময়িকীর বিশ্লেষণ, অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয়। ইতোমধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন। তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক, তাতে এই মুহূর্তে তাকে দেশে ফেরত আনা যে প্রায় অসম্ভব, তা বর্তমান অন্তর্বর্তী সরকার ও সরকারের সমর্থকরাও জানেন। শেখ হাসিনা যখন দেশত্যাগের পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা দৃঢ় ছিল যে 75 বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রীর বাকি জীবন কাটবে নির্বাসিত অবস্থায়। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশ বিদেশে শেখ হাসিনার এমন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা আর সম্ভব হবে না। তবে সম্প্রতি এই ধারণা বা বিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার অবস্থা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন, বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা, সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বাংলাদেশের নাগরিক মুবাশ্বের হাসান এ প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেন, বর্তমানে ক্ষমতাসীন সরকার বৈধতা রয়েছে, জনসমর্থনও রয়েছে, কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়। এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন। এটা কেবলই সময়ের অপেক্ষা। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যান এমনটা মনে করেন। টাইম সাময়িকীতে তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয়, খুবই সম্ভব। কারণ পরিবর্তনটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি ও রাজনৈতিক সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ার এটি চলে আসছে। মাত্র একটি বাংলাদেশে এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় না। তিনি আরো বলেন, তারপরও হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো। কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা, তাতে এটি একেবারে সম্ভব নয়। আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। 5 বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা। দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া ভারী বর্ষণের সতর্কতায় তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে দেশের 18টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে সরকারি সংস্থাটি। এছাড়া দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে সরকারি সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।
এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দুবাই, লন্ডন ও সৌদিতে অঢেল সম্পদ নজরুলের। নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তবে এসব ছাপিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে তার পরিচিতি সর্বত্র। পত্রিকার পাতা খুললে চোখে পড়ে শেখ হাসিনার পাশে দাঁড়ানো তার হাস্যোজ্জ্বল ছবি। এর সুবাদে তিনি ব্যাংক মালিকদের সংগঠন এবির চেয়ারম্যান পদ পেয়ে যান। এ পদে যাওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রভাবশালী মহলের আশীর্বাদে তিনি দেশের ব্যাংক খাতের অন্যতম মাফিয়া বনে যান। আর্থিক খাতের নানা প্রতিষ্ঠানে চাঁদাবাজির টাকায় দেশ বিদেশে গড়ে তোলেন অঢেল সম্পদ। বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের একাধিক দেশে রয়েছে তার বিপুল অঙ্কের বিনিয়োগ। মধ্যরাতে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তারের সংবাদ দেয় মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে মজুমদার ব্যাপক ক্ষমতাধর হয়ে ওঠেন। সূত্র জানায়, লন্ডন এবং হংকং ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে মজুমদারের বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে। সেখানে রিয়েল এস্টেট খাতে একাধিক কোম্পানি খুলে তিনি ব্যবসা করছেন। এছাড়া 2015 সালের দিকে তিনি সৌদি আরবের কৃষি খাতে বিনিয়োগ করেন। সৌদির একাধিক খেজুর বাগানে বিনিয়োগ রয়েছে তার। এছাড়া যুক্তরাষ্ট্র এবং কাতারের রাজধানী দোহায় তার সম্পদ রয়েছে বলে জানা গেছে। সিআইডি জানায়, ব্যক্তিগত ক্ষমতা, স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট 4টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় 21,000 কোটি টাকা ঋণ নিয়ে শত শত কোটি টাকা দুবাই, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক অনুসন্ধান করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সূত্র জানায়, বিএফআইইউ এর অনুসন্ধানে লন্ডনের বাইরে হংকংয়ে নাসা গ্রুপের অর্থ পাচারের অকাট্য প্রমাণ মেলে। হংকংয়ের এমএসএমএন এন্টারপ্রাইজ এবং এমএস ওয়ার্ল্ড টেক্সটিম সিও নামে দুটি প্রতিষ্ঠানে নাসা গ্রুপ গার্মেন্ট পণ্য রপ্তানি করে। আবার রহস্যজনকভাবে এই দুটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন গার্মেন্টস অ্যাক্সেসরিজ আমদানি করা হয়। এখানে শেষ নয়, হংকংয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির ব্যাংক হিসাব থেকে পুনরায় লন্ডনে মজুমদারের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হয়। এতে তার অর্থ পাচারের বিষয়টি দালিলিকভাবে প্রমাণিত হয়। কিন্তু এসব প্রমাণ সত্ত্বেও রাজনৈতিক প্রভাবের কারণে তখন মজুমদারের বিরুদ্ধে ন্যূনতম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় $3 মিলিয়ন পাচারের অভিযোগ নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান। সূত্র বলছে, মজুমদার মূলত 2017 সালের পর দেশের ব্যাংকিং সেক্টরে নিজেকে একক ক্ষমতাধর বলে জানান দেন। এ সময় তার বড় ছেলে ওয়ালিদ ইবনে ইসলামের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের ভাইরার মেয়ের বিয়ে হয়। এই সম্পর্কের সূত্র ধরে শেখ হাসিনাকে তিনি বোন থাকা শুরু করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।